সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, তিনি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন যে তারা অসুবিধায় পড়া ভোটারদের পাশে দাঁড়াবেন। এমনকি নির্দিষ্ট করে তিনি প্রতিযোগী অথবা সহযোগী বামপন্থী দল সিপিআইএমএল, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া লিবারেশন, সিপিআই মার্কসিস্ট লেনিনিস্ট, মাফ করবেন, তাদের কথাও বলেছেন। তাদের কোন কোন রাজনৈতিক ইস্যুতে তাদের সুস্পষ্ট অবস্থান এখন এই সিপিআইএম সহ সরকারে থাকা বামপন্থীদের থেকে অনেকটাই আলাদা। তা নিয়ে আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে কিছুটা আলোচনা করতে পারি। কিন্তু মোহাম্মদ সেলিমের বক্তব্য থেকে এটা খুব পরিষ্কার যে সিপিআইএম, পশ্চিমবঙ্গের প্রধান বামপন্থী দল সিপিআইএম, তাদের অবস্থান বদলেছে। এই বদলটা কেন এবং এই বদলটা ফলে কি হতে পারে সম্ভাব্য, তা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি আজকে অনুষ্ঠান। প্রথম দিকে সিপিআইএম এর কি অবস্থান ছিল, এই এসআইআর তারা অকুণ্ঠে সমর্থন করেছিল। তাদের সমর্থক বিভিন্ন সংগঠন, বিভিন্ন নাগরিক সংগঠন, তাদের প্রতিনিধিরা রীতিমতো ফাইলপত্র নিয়ে নির্বাচন কমিশনের এই যে কাজ চলছে তার যে পর্যবেক্ষক নিযুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত আইএস অফিসার সুব্রত গুপ্ত, বিশেষ দায়িত্বপ্রাপ্ত, তার সঙ্গে দেখাও করেছিলেন। আমরা একথা বারবার বলেছি যে পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় অস্বাভাবিক রকমের বেশি ভোটার আছে যদি 2002 সালের তালিকাটাকে ঠিক ধরে তার সঙ্গে তুলনা করা হয়। আমরা দেখিয়েছি যে কেন এভাবে একথাটা নির্দিষ্ট করে বলা যায়, কারণ পশ্চিমবঙ্গে জনসংখ্যার যে বৃদ্ধি হয়েছে 2002 সাল থেকে 2025 সাল পর্যন্ত, তার সঙ্গে পশ্চিমবঙ্গে ভোটার তালিকা বৃদ্ধি সঙ্গতিপূর্ণ নয়। জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সমান হারে ভোটার সংখ্যা বৃদ্ধি হলে পশ্চিমবঙ্গে 6 কোটি মতো ভোটার থাকার কথা, সেখানে রয়েছে 7 কোটি 60 লক্ষের বেশি, 7 crore 60 lakhs, তার থেকে বেশি। কিন্তু এইগুলো হচ্ছে শুধু পরিসংখ্যান, অঙ্ক। এই অঙ্ক থেকে আপনি কি সিদ্ধান্ত করতে পারেন? আপনি সিদ্ধান্ত করতে পারেন যে এই 2002 থেকে 25-এর মধ্যে প্রচুর মানুষ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নাম লিখিয়েছেন। তারা কারা হতে পারেন? সত্যি সত্যি যাদের নাম আগে থাকা উচিত ছিল কিন্তু কোনো কারণে ছিল না, তারা নাম লিখিয়েছেন। বাইরে থেকে আসা অনুপ্রবেশকারী, তারা নাম লিখিয়েছেন, তা হতে পারে। ভুয়ো ভোটার, ডুপ্লিকেট ভোটার, আসলে অন্য রাজ্যের ভোটার, বা পশ্চিমবঙ্গেরই একই রাজ্যের মধ্যে একাধিক বিধানসভা কেন্দ্রের নাম রয়েছে, এরকম ভোটার থাকতে পারে। অনেক সম্ভাবনা আছে। এর মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল তা কিন্তু স্ট্যাটিস্টিক্স বলে না। সিপিআইএম তথা বামপন্থীদের সমস্যা হয়েছিল যে তারা এই স্ট্যাটিস্টিক্সটাকে তারা শিরোধার্য করে ভেবেছিলেন যে প্রচুর ভুয়ো ভোটার ঢুকে গেছে মাঝখানে, সেই ভুয়ো ভোটারদের জন্য নিশ্চয়ই ভোটের ফল সিপিআইএম এর তথা বামপন্থীদের অনুকূলে যাচ্ছে না, তাই ভুয়ো ভোটার বাদ দেওয়ার কাজটাকে সমর্থন করলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা সার্থকভাবে করা হবে। এই যে যুক্তি, যে কথাটা আমি বললাম, আমি আরেকবার বলছি স্পষ্ট করে, কি যুক্তি হতে পারে? ছিল, নিশ্চয়ই ছিল, এছাড়া অন্য কোনো যুক্তি হতে পারে না। প্রচুর ভুয়ো ভোটার আছে, এই ভুয়ো ভোটারদের ফলেই ভোটে তৃণমূলের সুবিধা হচ্ছে। ভুয়ো ভোটার যদি বাদ চলে যায় তাহলে তৃণমূলের অসুবিধা। সিপিআইএম এর এখন প্রধান লক্ষ্য তৃণমূলকে হারানো, অবশ্যই তার সঙ্গে নিজেদেরও জেতা। সেই লক্ষ্য পূরণে সহায়ক হবে এসআইআর। এই ভাবনা তো নিশ্চিতভাবে ছিল রাজনৈতিকভাবে, সেটা একমাত্র কারণ হতে পারে এসআইআর সমর্থন করা। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, যে কথা মোহাম্মদ সেলিম খুব বিস্তারিত বলেছেন, কতগুলো পয়েন্টের উপর খুব জোর দিয়ে বলেছেন। যেমন নামের পরিবর্তনের যে গতি, নামের পরিবর্তন মানে সময়ের সঙ্গে সঙ্গে নামের যে পরিবর্তন। আমাদের জেনারেশনে আমার নাম সুদীপ্ত সেনগুপ্ত,
আমার বাবার নাম হচ্ছে অমুক কুমার সেনগুপ্ত, আমার ঠাকুরদার নাম হচ্ছে অমুক কান্ত সেনগুপ্ত। সত্যি যে বাঙালিদের নামের মধ্যে থেকে এই কান্ত, চন্দ্র, কুমার এগুলো ক্রমশ ধীরে ধীরে উঠে গেছে। বিবর্তন এসেছে মুসলিম নামেও। এখন প্রচুর একটি উদাহরণ দিয়েছেন মোহাম্মদ সেলিম শিউলি, শিউলি খাতুন। সত্যি এই ধরনের প্রচুর নাম আছে পশ্চিমবঙ্গে। বাংলা ভাষীদের মধ্যে এটা খুব সাধারণ ব্যাপার। পশ্চিমবঙ্গে কেন বাংলাদেশেও প্রচুর আছে। রেজওয়ানা চৌধুরী বন্যা, বন্যা বলে তাকে মানুষ চেনে। তার ধর্ম কি গুরুত্বপূর্ণ নয়? যেমন সাধারণভাবে বাংলার চেতনায়, বাংলার রাজনীতিতে ধর্ম কখনো অতটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। সুতরাং নামের যে বিবর্তন, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় ইলেকশন কমিশনের কাজকর্ম। এটা মোহাম্মদ সেলিম খুব চমৎকারভাবে তুলে ধরেছেন, ঠিকই ধরেছেন। কিন্তু ভুয়ো ভোটার ধরা পড়লে তৃণমূল কংগ্রেস হারবে, তার বিরোধীরা জিতবে, সে বিরোধীরা বিজেপি হতে পারে, সিপিআইএম হতে পারে, কংগ্রেস হতে পারে, সেই আলোচনা আমি এখন যাচ্ছি না। এইটা ধরে নিয়ে যে এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলে তৃণমূল কংগ্রেসে অসুবিধা হবে, সুবিধাটা কার আমি ছেড়ে দিচ্ছি, অসুবিধা নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস হবে, এটা ধরে নিতে নিয়েছিলেন সিপিআইএম নেতৃত্ব। সেটা ভেবে তারা যা বললাম সমর্থন করেছিলেন, এর বিরুদ্ধে খুব বড় কিছু কথা বলেননি। তারা নানা রকম চিঠিপত্র দিয়েছেন, ছোটখাটো নানা বিষয়, মোটের উপর তাদের সমর্থন ছিল। তারা ভুয়ো ভোটার ধরার উপরে বেশি জোর দিয়েছিলেন। প্রক্রিয়া এতখানি চলে আসার পর এখন তারা বুঝতে পারছেন যে বড় গলদ হয়ে গিয়েছে। গলদটা কিরকম? গলদটা যা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে মাফ করবেন, আমি একটু সময় নিয়ে নিচ্ছি, আপনাদের আমি ডাউনলোড করছি। গলদটা যা হয়ে গিয়েছে তাতে দাঁড়িয়েছে যে সিপিআইএম তাদের নিজেদের সমর্থকদের, তাদের নিজেদের যারা একেবারে একনিষ্ঠ, দৃঢ় প্রতিজ্ঞ, কমিটেড ভোটার, তাদের সঙ্গেও সংযোগ আস্তে আস্তে হারিয়ে ফেলছেন। কারণ পশ্চিমবঙ্গে ভোটার তালিকায়, আমি অন্য কোনো রাজ্যের কথা, সারা দেশের কথা, তার সঙ্গে কোনো তুলনা, কোনো পার্সেন্টেজ অঙ্কেতে যাচ্ছেই না। আমি শুধু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সাংবাদিক হিসেবে, যা নিশ্চয়ই আমার মতো বয়সী প্রত্যেক সাংবাদিকই একই অভিজ্ঞতার কথা স্বীকার করবেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় গন্ডগোল পশ্চিমবঙ্গে 2025 সালে প্রথম আবিষ্কৃত হয়নি। বহু বছর ধরে এই জিনিস রয়েছে। জাল ভোটার রয়েছে, ভুয়ো ভোটার রয়েছে, ভোটদান প্রক্রিয়াকে ঘিরে কারচুপি রয়েছে, নানা ধরনের প্রক্রিয়া রয়েছে। ভোটার তালিকার এই যে গন্ডগোল, এর সুবিধে শাসক দল চিরকাল নিয়ে এসেছে। আমি প্রত্যক্ষভাবে সাংবাদিক হিসেবে দেখিনি, কিন্তু শুনেছি 1972 সালে নির্বাচনে কংগ্রেস পেয়েছে। 77 সালের বিধানসভা নির্বাচনটা সম্পূর্ণ অন্য জিনিস ছিল। কংগ্রেস তথা স্বৈরাচারে গালে থাপ্পড় মেরেছিলেন মানুষ। কেউ কিচ্ছু বুঝতে পারেনি ওই নির্বাচনের ফলাফল কি হবে। কিন্তু তারপর থেকে ধারাবাহিকভাবে শাসক দল এর সুবিধা নিয়েছে। আজ যদি গত 3টে বিধানসভা নির্বাচন হিসেবে, 2টো বিধানসভা নির্বাচনে ক্ষমতা আসার পর ক্ষমতাসীন দল হিসেবে যখন তৃণমূল বিধানসভা নির্বাচন করছে, গত 2টো নির্বাচনে তৃণমূল কংগ্রেস যদি এই সুবিধা পেয়ে থাকে, তাহলে 7টা নির্বাচনে সিপিআইএম তথা বামফ্রন্ট একই সুবিধা পেয়েছে ভোটার তালিকা গন্ডগোল। ভোটার তালিকার গন্ডগোল দিয়ে, ভোটার তালিকায় কারচুপি করে, ভুয়ো ভোটের ভিত্তিতে তৃণমূল কংগ্রেস 3বার ভোটে জিতেছে, বিধানসভা ভোটে পশ্চিমবঙ্গে জিতেছে, 4র্থবার জিততে যাচ্ছে বা জিততে পারে। এটা যদি কোনো বামপন্থী নেতা বিশ্বাস করে থাকেন, তাহলে একই সঙ্গে তাকে বিশ্বাস করতে হবে ওই 77 এবং 82 সালের নির্বাচনটা ছাড়া, 87 সাল থেকে 77 এবং 82 প্রথম এবং দ্বিতীয় বামফ্রন্ট সরকার গঠন নির্বাচন দুটো ছাড়া, তারপরে বাকি 6টা নির্বাচনে বামফ্রন্টও একই কারচুপি করে জিতেছে।
আমি সাংবাদিক হিসেবে মনে করি সেটা ঠিক নয়। ভোটে কারচুপি যা চোখে দেখা যায়, যা সাংবাদিকরা ধরতে পারেন, যে অবজারভাররা ধরতে পারেন, তা হয়। তা হয় না তা নয়। কিন্তু এই কারচুপি একটা ওভারঅল বড় যাকে বলে বৃহৎ ছবিটা বদলে দেওয়ার মতো কখনোই হয় না। কোনদিন হয়নি। বামফ্রন্ট আমলেও হয়নি। মানুষের সমর্থন ছিল বলে পরপর ৭ বার বামফ্রন্ট সরকার গঠিত হয়েছে। মানুষের সমর্থন আছে বলেই তৃণমূল কংগ্রেস সরকার ৩ বার পরপর গঠিত হয়েছে। আবারও বলছি, জল আছে, ভেজাল আছে, কারচুপি আছে, সবকিছু আছে। কিন্তু এগুলো এই মাত্রায় নেই, এই স্কেলে নেই, যাতে তারা মোট ফলটাকে উল্টে দিতে পারে। সম্ভবত ১ম দিকে বামপন্থী নেতারা এই ধারণায় বশবর্তী ছিলেন, পশ্চিমবঙ্গে একটা শুদ্ধ ভোটার তালিকা হলে তৃণমূল কংগ্রেস হারবে। পশ্চিমবঙ্গের বামপন্থীদের এখন একটা অংশ তৃণমূল কংগ্রেসকে হারাতে এতখানি উদগ্রীব, এই বিজেপি জিতলেও তাদের খুব একটা কিছু আসে যায় না। যে কথাটা আগের নির্বাচনে উঠেছিল, এই আগে রাম পরে বাম, তৃণমূল তো যাক, না হয় বিজেপি আসুক, তারপর ঠিক আছে আমরা আবার ফিরে আসবো স্থায়ীভাবে। এটা কিছু বামপন্থী মানুষ অন্তত এখনো ভাবেন, বিশ্বাস করেন। তাদের কথাবার্তা, তাদের মত প্রকাশ ইত্যাদি থেকে বোঝা যায়। সেটা সংখ্যাগরিষ্ঠ ভাবনা কিনা আমি জানি না। আমার ধারণা নয়।